হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করতে যাচ্ছি সে আমার বন্দিনী। লিখেছেন তাসনিয়া হোসাইন। শ্বাস আটকে আসে ঈশার, আবারও তাকায় ভীরের দিকে। ভীরের নড়চড় না দেখে পুনরায় ফোনটা হাতে নেয়, এবার আরও সাবধানে। ফোনে লক দেখে ঈশার মুখ ছোট হয়ে যায়। এক মুহূর্তে ঈশার দোটানায় পড়ে, তবুও সাহস করে। সাহস নয়, বরং বিষাক্ত কৌতূহল আর বাঁচার আরতি তাকে ঠেলে দেয় এই বিপদে। ঈশা ভীরের হাতটা আলগুছে নিয়ে আসে ফোনের সামনে, ফিঙ্গারপ্রিন্ট নিয়ে ফোনটা আনলক করে। ভয়ে ঈশার শরীর জমে যাচ্ছে, বারবার ভীরের চোখের দিকে তাকাচ্ছে। এক লম্বা নিঃশ্বাস ছাড়ে ঈশা, তারপরে তাড়াতাড়ি ফোনের ডায়াল অপশনে যায়। নাম্বার ওঠাতে গিয়ে চোখের কোণে অজান্তে জল চলে আসে। এই নাম্বারটা কতদিন পরে সে দেখেছে। এক সময় বাবার একটু দেরিতেই সে কতবার ফোন করেছে, বাবাকে ফোন দিয়ে এটা ওটা আনার বায়না করেছে। বাবা হয়তো নাম্বারটা দেখে এভাবেই কষ্ট পায়। ঈশা নিজেকে সামলে নেয়, এখন সময় নেই তার কাছে। একবার বাবার গলা শুনবে এই আশায় দ্রুত ঈশার নাম্বার তুলে কল লাগাবে। ঠিক সেই মুহূর্তে একটা হিংস্র শক্ত টান। বীর একটানে ফোনটা ছিনিয়ে নেয় তার হাত থেকে। ঈশা স্তব্ধ হয়ে যায়, বুক কেঁপে ওঠে তার। চোখের সামনে রাজবীর উঠে বসে, চোখে ঘুম নেই, ঠান্ডা রক্তহীন দৃষ্টি। শরীর দিয়ে হিমশীতল একটা স্রোত বয়ে যায় ঈশার। তার ঠোঁট কাঁপে, কিছু বলতে পারে না, ঠোক গিলে। বীর চোখ তুলে তাকায় তার দিকে। কোনো চিৎকার নয়, কোনো ধমক নয়, শুধু তার দৃষ্টি যেন ঈশাকে পুড়িয়ে দেয়। তার ঠোঁট বাঁকিয়ে ওঠে এক ঠান্ডা বিষাক্ত হাসিতে। ঈশার চোখের পলকে ভয়ের ছায়া নেমে আসে। বীর কোনো দ্বিধা ছাড়াই ফোনটা দেওয়ালে ছুঁড়ে মারে। একটা বিকট শব্দে ফোনটা চূর্ণ বিচূর্ণ হয়ে ছড়িয়ে পড়ে মেঝেতে। তার চোখে এখন সেই চিরচেনা হিংস্রতা, কিন্তু গলার আওয়াজ ঠান্ডা। ঠোঁট বাঁকিয়ে বলে ওঠে, কি ম্যাডাম, আপনার আমাকে কি মনে হয় গোটা মাফিয়ার সাম্রাজ্য আমার ইশারায় চলে? এই আন্ডারওয়ার্ল্ডের বাদশা আমি, আর আপনি আমার সামনে আমার সাথে ডাবল গেম খেলবেন? আপনার কি মনে হচ্ছে আমি কিছু বুঝতে পারবো না? সাহসটা আসে কোথা থেকে আপনার বলেন তো? সেই জ্বরটাকে আমি গোড়া থেকে উপড়ে ফেলি, বলুন। তার গলার স্বর ঠান্ডা, অথচ তাতে এমন এক ভয়াবহ প্রশমিত আগুন লুকানো যে ঈশার শরীরের প্রতিটি লোম খাড়া হয়ে গেছে। বীর তার দিকে একটু ঝুঁকে বলে, আজকের সকালের ঘটনার পর শিক্ষা হয়নি আপনার? ঈশা ভয় পায়, নিজেকে গুটিয়ে নেয়। বীর কি করবে এই মুহূর্তে সে জানে না, কিন্তু নিজের ভেতরে থেকে সাহস সবটুকু টেনে নিয়ে প্রথমবারের মতো চোখ তুলে বলে ওঠে, আমি চলে যাব এখান থেকে। বীর হেসে ওঠে ঈশার কথায়, সেই অন্ধকার, তাচ্ছিল্যের ভরা হাসি। যাবো। তার গলা নেমে আসে খুব নিচে। ঈশা এবার একটু দৃঢ় কণ্ঠে বলে ওঠে, একদিন আপনার এই বন্দি খাঁচা থেকে আমি ঠিকই মুক্তি হব, দেখবেন। বীর চোখ সরু করে তাকায়, ঠোঁটে নিঃশব্দে ছায়া হাসি খেলে যায়। দেখব বলেই বীর আরও কাছে এগিয়ে আসে ঈশার দিকে। তার চোখ দুটোই এক ধরনের হিপনোটিক তীব্রতা। বীর কোনো শব্দ না করে ঈশার হাতে লাগানো ক্যানোলার দিকে তাকায়, তারপর দক্ষ হাতে সেটি খুলে ফেলে, যেমনভাবে কোনো শিকারকে পিঞ্জর থেকে বের করে আনা হয়। আপনি আমাকে এভাবে সারা জীবন আটকে রাখতে পারবেন না, ঈশা আবার বলে। গলা কেঁপে উঠলেও চোখে সাহসের রেখা। বীর এবার ঠান্ডা গলায় বলে, আমি বীর, আমি পারি না এমন কিছু নেই। আমার দৃষ্টিসীমার বাইরেও তুই কখনো যেতে পারবি না, আর আমার থেকে মুক্তি সেটা তো পরের কথা। তার কথাগুলোর ভেতরে ছিল দাবির অধিকার। বীর ধীরে ধীরে ঈশার পরনের নীল টপসের বোতামগুলোর দিকে হাত বাড়ায়। এক একটা বোতাম খোলে, যেন প্রতিটা খোলার সঙ্গে তার অধিকার দৃঢ় হয়। ঈশা তার, এই জিনিসটা যেন ঈশাকে বোঝাতেই সে মরিয়া হয়ে ওঠে। ঈশার শ্বাস আটকে তাকিয়ে থাকে বীরের চোখে। সেখানে আগুন নেই, সেখানে ছিল দাবির তীব্র আত্মবিশ্বাস। ঈশার ঠোঁটের ফোলা দাগে বীর হাত বাড়িয়ে স্পর্শ করতেই ঈশা নড়ে ওঠে। বীর ঈশার ঠোঁটের নরম আবেশে চুমু খায়। ঈশা হাত তুলে তাকে বাধা দিতে গেলে
বীর গম্ভীর গলায় বলে ওঠে, ডোন্ট মুভ, ইউ উইল হার্ট ইউর হ্যান্ড। তার কণ্ঠে ছিল দৃঢ়তা, চোখে ছিল নিয়ন্ত্রণ। একটা বালিশ টেনে বীর ঈশার হাতটা আলতোভাবে উঁচিয়ে রাখে, তারপর হাত গলিয়ে টি শার্ট খুলে দড়ি ছুঁড়ে ফেলে। তার দৃষ্টি নেমে আসে নিচে, এগিয়ে আসে ঈশার একেবারে কাছে, ঝুঁকে পড়ে ঈশার দিকে। নিঃশ্বাস মিশে যায় এক মুহূর্তে। ঈশার চোখ বন্ধ করে নেয়। কি হচ্ছে, কি হবে তার চেয়েও বেশি সে অনুভব করে নিজের নিঃশ্বাস কেমন টালমাটাল হয়ে যাচ্ছে। বীর ঠোঁটের খুব কাছে এসে ফিসফিস করে বলে, তোর জায়গা এইখানেই। যত তাড়াতাড়ি এটা মেনে নিবি ততটাই ভালো তোর জন্য। তুই যত নাটক করবি আমি তোকে ঠিক ততটাই বাধ্য করব। বলতে বলতে ঈশার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। তার কণ্ঠে ছিল হুঁশিয়ারি, কিন্তু তাতে শীতল আবেগের আবরণ। ঠোঁটের তীব্র চাপে আর দাঁতের দংশনে ঈশা গঙিয়ে ওঠে। বীর আরও তীব্রভাবে তার ঠোঁট চেপে ধরে। দীর্ঘ সময় পর ঠোঁট ছেড়ে দেয় বীর। ঈশা জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। বীর নিজের নিঃশ্বাস নিয়ন্ত্রণে আনার চেষ্টায় নিজেকে সামলে নিচে নেমে আসে। ঈশার উন্মুক্ত গলার ভাঁজে দাঁত বসাতে কুঁকড়ে ওঠে সে। বীরের ছোঁয়া ছিল রাগে মিশ্রিত, নরম আচরণ করছিল না সে। ঈশা নড়াচড়া করে শুরু করলেই বীরের শরীর জড়িয়ে আসে ঈশার চারপাশে, একটা চাদরের মতো, যে চাদর একবার জড়ালে আর খুলে ফেলা যায় না। তাদের মাঝে দূরত্ব আর থাকে না। সে ডুবে যায় তার আবেগে, তার রাগে, তার উন্মাদনায়। বাইরে আচমকা ঝড় শুরু হয়। হাওয়ার গতি যে প্রকৃতির ভেতরে কোনো ক্ষোভের প্রতিচ্ছবি হয়ে ওঠে। প্রাসাদের জানালায় গায়ে ধাক্কা খায় বাতাস, তীব্র শব্দ করে পর্দাগুলো ওড়ে। আকাশ কালো হয়ে আসে, বিদ্যুৎ চমকে ওঠে বারবার। ঘরের ভেতরে উষ্ণতা আর বাইরের শীতল পরিবেশ, এই দুইয়ের বিপরীত চিত্র যেন তাদের মিলনের সাক্ষী হয়ে দাঁড়ায়। রুমে আলো কম, শুধু মাঝে মাঝে বিদ্যুতের ঝলকে উজ্জ্বল হয়ে ওঠে দুইটা ছায়ামূর্তি, একটা দখলদারি আর একটা নীরব কান্নার, আর্তনাদের। বীর যেন প্রতিটা মুহূর্তে বুঝিয়ে দিতে চায় সে কেবল তার, ঈশা শুধু তারই। রুম জুড়ে শুধু শোনা যায় দুটি নিঃশ্বাসের আওয়াজ, একটা গম্ভীর ভারী দাবিদার, আরেকটা কাঁপা। ঈশার শরীর কাঁপছে, বীরের প্রতিটা স্পর্শ তার কাছে বিষের মতন। চোখ বেয়ে নেমে আসে অশ্রু। বীর তা দেখে না, অনুভব করে না। সে মুখ ঝুঁকিয়ে সেই নোনা জলটুকু ঠোঁটে ছুঁয়ে নেয়, নির্বাক। রুমের নিস্তব্ধতা ছেড়ে আবার ঝড়ের গর্জন আসে বাইরে থেকে। ঈশা কেঁপে কেঁপে উঠছে বারবার, তার কান্নায় বীরের ভাবান্তর নেই। বীর তারপর কপালে চুমু খেয়ে ফিসফিস করে বলে, তুই শুধু আমার। যত দূরেই যেতে চাস না কেন, তোর এই স্বপ্ন শুধু স্বপ্নই হয়ে থাকবে। আমার থেকে তোর মুক্তি নেই। বাইরে ঝড় আরও জোরে ডাকতে থাকে। সে রাতে দুজন মিশে যায় একে অন্যের গভীরতায়। এক সময় সব থেমে যায়, শুধু থাকে এক চেটিয়া দখলের এক অপার মোহ। ঈশার জীবন যেন দিনে দিনে আরও জটিল হয়ে উঠেছে। তার জন্য বরাদ্দকৃত খাঁচাটাও সময়ের সঙ্গে সঙ্গে আরও ছোট হয়ে যাচ্ছে। দম বন্ধ করা এক শ্বাসরুদ্ধকর পরিবেশে প্রতিটি সকাল যেন তার জন্য নতুন এক শান্তি নিয়ে আসে। সেদিন তার অসুস্থতার কারণে বীর কিছু করেনি ঠিকই, কিন্তু ঈশার বলা কথাগুলো গভীরে গিয়ে আঘাত করেছিল তাকে। তবে আঘাত নয়, বরং সেই কথাগুলো বীরের জন্য জন্ম দেয় এক অন্যরকম জেদ। একদিন ঠিকই চলে যাব এখান থেকে। আপনি আমাকে এভাবে সারা জীবন আটকে রাখতে পারবেন না। ঈশার মুখ থেকে এই কথাগুলো শোনার পর বীর যেন এক অন্য সিদ্ধান্তে উপনীত হয়। তাকে শুধু বন্দি নয়, পুরোপুরি নজরবন্দি করে ফেলে। এরপর থেকে ঈশার চারপাশে বদলে যেতে থাকে সব কিছু। আগের থেকেও বেশি দুর্বিষহ হয়ে যায় তার জীবন। গার্ডদের সংখ্যা আগের তুলনায় 3 গুণ বাড়িয়ে দেওয়া হয়। দিনরাত নারীগার্ডরা তার আশেপাশে থাকে। আগে 2 থেকে 1 জন থাকলেও এখন 15 থেকে 20 জন। তাদের চোখের পলক পড়াটাও যেন অনুমতির সাপেক্ষে হয়। ঈশা নিঃশ্বাসও নিতে পারে না বীরের অজান্তে। এমন পরিবেশ সৃষ্টি করে সে। ঈশার জন্য আগে যেটুকু বাইরে যাওয়ার অনুমতি ছিল তাও সম্পূর্ণরূপে বাতিল করে দেয় বীর।
এখন সে কেবল রুমেই থাকবে, এই রুমই তার পৃথিবী। তার এইখানে সব কিছুর কন্ট্রোল শুধুই ভীরের হাতে। ব্যালকনির দরজাটাও বন্ধ করে দেয় ভীর। জানালাগুলো ভিতর থেকে কোনোভাবে খোলা সম্ভব হয় না, এমনভাবে আটকানো সব কিছু। ঈশা যাতে নিজের কোনো ক্ষতি করতে না পারে, এমনকি রাগ করে কিছু ভাঙতেও না পারে, সেজন্য রুম থেকে সরিয়ে ফেলা হয় সব ঝুঁকিপূর্ণ বস্তু। কাচের আয়না, পারফিউমের বোতল, ধারালো জিনিসপত্র, সব কিছু। এমনকি জামা কাপড়েও নেই কোনো ধাতব বা শক্ত অংশ যা দিয়ে সে নিজেকে আঘাত করতে পারে। গার্ডদের ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। তারা শুধুমাত্র ভীরের বিশেষ নেটওয়ার্ক ব্যবহার করে যোগাযোগ করে। ঈশার খাওয়া দাওয়া থেকে শুরু করে তার জন্য নির্ধারিত জামা কাপড়, তার চুলের যত্নের জন্য পর্যন্ত সব কিছুর জন্য আলাদা আলাদা লোক নিযুক্ত করে দেয় ভীর। সে কখন কোন জামা পরবে, কোন রঙে থাকবে, এমনকি তার যাবতীয় সব কিছু নির্ধারণ করে দেয় সে নিজে। প্যালেসে থাকাকালীন সময় সব কিছুই তার নির্দেশ অনুযায়ী হয়, তার কথা অনুযায়ী করতে হয় সব কিছু। আর ভীর প্যালেসে না থাকাকালীন সময় ঈশার জন্য সিকিউরিটি আরও কড়া করে দেওয়া হয়। ঈশা যদি কিছু খেতে না চায়, তার রিপোর্ট তাৎক্ষণিকভাবে চলে যায় ভীরের কাছে। ভীরের হিংস্র আচরণে তার নিজের পরিবার সুরক্ষার জন্য ঈশা বাধ্য হয় ভীরের কথা মানতে। ভীর কোনো রকম রিস্ক নিতে চায় না ঈশাকে নিয়ে। সে জানে ঈশা কখনোই এখান থেকে বের হতে পারবে না, তবুও সে নিজের পাহাড়ের কোনো ফাঁক রাখতে চায় না। ঈশার ওই দিনের কথাগুলো ওর মস্তিষ্কে গেঁথে গেছে। প্রতিটি মুহূর্তে ঈশা তার দখলে থাকবে, চোখের সামনে থাকবে, তা সে দূর থেকেও হোক কিংবা সামনাসামনি। তার এই দখল কেবল শারীরিক নয়, মানসিক এক প্রকার দমনমূলক ভালোবাসার রূপ। ঈশা তার কাছে থাকবে না, এটা সে মাথায়ও আনতে পারে না। ওকে নিজের কাছে রাখতে, নিজের করে রাখতে তাকে যা করতে হয় সে করবে। সব কিছু ধ্বংস করে হলেও তাকে নিজের করে রাখবে। বাংলাদেশ, রাত 12টা। আজ ঈশার জন্মদিন। এই দিনে পুরো বাড়ি আবহাওয়া যেন একেবারেই অন্যরকম। পূর্বের যেখানে এই দিন ঘিরে থাকতো হাসি, উপহার, রান্নার গন্ধ, আর সেখানে নিস্তব্ধতা। তবু আদনান সাহেব ও সাইমা বেগম সিদ্ধান্ত নিয়েছে ঈশা ও সাফার আত্মার মাগফিরাতের জন্য একটি এতিমখানায় দান ও খাবারের আয়োজন করবে। এসব নিয়েই তারা আলোচনা করছে সবাই। কাল তাদের অনেক কাজ। সকালবেলা ভোরের দিকে ঘুম থেকে ওঠেন আদনান সাহেব। চুপচাপ হেঁটে যান ঈশার ঘরের দরজার সামনে, হাত রাখে দরজায়। একটু থমকে দাঁড়ায়। এই ঘরটা এখন খালি। তারও আশা হয় না তেমন, কিন্তু আগে এই রুমে তার যাওয়া আসা হতো। তার মেয়েটার ছুটোছুটি চলতো পুরো বাড়ি জুড়ে। একমাত্র মেয়ের কথা ভাবতেই ভেতরটা হাহাকারে ভরে ওঠে। তার সব থেকে আদরের বাচ্চাটা আজ নেই। দরজা খুলে ভেতরে ঢোকেন আদনান সাহেব। ঘরটা একদম আগের মতোই আছে। সাইমা বেগম সবসময় গুছিয়ে রাখেন সব কিছু। মেয়ের প্রত্যেকটা জিনিসপত্র যত্ন সহকারে তুলে রেখেছেন। বিছানা পরিপাটি চাদর, মধ্যিখানে তার বরফ পুতুল, দেওয়ালে ঈশার প্রিয় ছবিগুলো, জানালার পাশে টেবিলে রাখা তার প্রিয় বই, সব কিছুই আগের জায়গায় আছে। নেই শুধু ঈশায়া। এক কোণে রাখা তার পুরনো গোলাপি রঙের বাইসাইকেল। হেলমেটটা দেখেই চোখে জল চলে আসে আদনান সাহেবের। তারপর খাটের পাশে ছোট্ট টেবিলের ড্রয়ার থেকে মেয়ের একটা ছবি বের করেন। ছবিটাতে হাত বুলিয়ে দেন মমতার সহিত। ঈশার আগের বছরের জন্মদিনের কথা মনে পড়ে যায় তার। সে স্কুটি চেয়েছিল। আগের স্মৃতি ফিরে আসে। আপু, আব্বু আমার স্কুটি চাই, তুমি কিন্তু না করবে না। তখন আদনান সাহেব বলেছিলেন, তোমার 18তম জন্মদিনে দিব মা। এখন তুমি অনেক ছোট, এখন কি দুর্ঘটনা ঘটে যায় তার ঠিক নেই। তুমি আর একটু বড় হয়ে নাও। ঈশা জেদ ধরে নেয় এই নিয়ে। তখন আদনান সাহেব অনেক বুঝিয়ে মেয়েকে সামলান। পরের বছর দিব আমার রাজকন্যাকে, এই কথা বলে। কিন্তু আজ তার রাজকন্যা নেই। হাতের তালু দিয়ে চোখ ঢেকে নেয়। কোনো শব্দ করে না। ঘর ভরে যায় তার নিঃশব্দ কান্নায়। সাইমা বেগম রান্নাঘরে কাজ করছেন। ঘুমাননি সারা রাত। মেয়ে ছাড়া আজ মেয়ের প্রথম জন্মদিন।
ইতোমধ্যেই বাড়িতে দান ও রান্না আয়োজন চলছে। তবুও তিনি নিজ হাতে ঈশার পছন্দের কিছু রান্না করেন, যেমন লেবু দিয়ে ডাল, গরুর কালো ভুনা, কোরমা আর সুজি। রান্নার ফাঁকে ফাঁকে থেমে যান বারবার। মেয়ের একটা ওড়না বুকে জড়িয়ে ধরে বললেন, আমার মেয়ে আজ থাকলে ভাবতেই বুক ভারী হয়ে তার। আমার রাজকন্যা এখন কোথায়? তার গলা ধরে আসে। তিনি চুলার পাশে বসে হাউমাউ করে কেঁদে ফেলেন। রাহি দৌড়ে এসে ধরে তাকে। রাহি আর জান্নাতকে দেখে নিজেকে সামলান তিনি, তবুও চোখের পানি আটকাতে পারেন না। আবির আর আদ্রিয়ান আজ সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। যারা যারা এসেছেন সবাইকে পানি, গ্লাস, খাবার সবকিছু এগিয়ে দিচ্ছে। খতম শেষ করিয়েছেন, কিন্তু মাঝে মধ্যে সে চুপচাপ হয়ে পড়ে। মনের কণ্ঠ, তার হাসি, তার ভাইয়া আমার গিফট কই, এই কথাগুলো বারবার কানে বাজে। সবার মাঝে থেকেও মনটা তার পড়ছে বারবার। চোখ থেকে চশমা খুলে আকাশের দিকে তাকায় আবির। নিজেকে সামলে আবারও কাজে লেগে পড়ে। আদ্রিয়ান হয় রান্নাঘরে, হয় মেহমানদের পাশে, নয়তো হেল্পিং হ্যান্ডদের নির্দেশ দিচ্ছে। তাকে আজ সবার থেকে বেশি ব্যস্ত দেখা যাচ্ছে, কিন্তু শুধু বাইরেই ব্যস্ত, ভেতরে সে একদম নিঃশেষ। আজ থেকে 1 বছর আগেও এই দিনে সব ঠিক ছিল। সাফার ঈশা একসাথে কেক কেটেছিল। তাদের খিলখিল হাসি এখন এক শূন্য স্মৃতি। আমি ওদের বাঁচাতে পারলাম না। আমি একজন পুরুষ হয়েও ওদের কাছে ব্যর্থ। এই বোধ তাকে ছিঁড়ে ফেলে ভেতরে ভেতরে। জান্নাত আজ রান্নার প্যাকেট গোছানো, ছোট বাচ্চাদের পোশাক দেওয়া, এগুলোই ব্যস্ত। আবার সবাইকে সামলাতেও হচ্ছে। সব কাজ খুব সচারুভাবে সামলাচ্ছে সে। তার নিজের 2 চোখও লাল। তুমি নেই ঈশায়া, কিন্তু বিশ্বাস করো, আমরা তোমায় প্রতিদিন অনুভব করি। আদ্রিয়ান গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। খাবার প্যাকেটগুলো এতিমখানায় পাঠানো হয়। সবাই মিলে দোয়া করে। চারপাশে শিশুদের হাসির শব্দ শোনা যায়, কিন্তু ঈশার পরিবারের মুখে নেই কোনো হাসি। সবাই চুপচাপ, আবেগে গলা ভাসি। এটা এমন একটা জন্মদিন যেখানে কেক নেই, উপহার নেই, শুধু অদেখা 2 বোনের জন্য অশ্রু ভেজা ভালোবাসা আছে। ঈশার হাত এখন ভালো। এই 15 দিনে পুরোপুরি ভালো হয়ে গেছে সে, কিন্তু তার মন সবসময়ের মতে বিষণ্ণতায় ঘেরা। সময়ের জন্য এখানে থমকে গেছে তার জন্য। দিন, রাত, তারিখ কিছুই জানে না সে। সে জানেই না আজ কয় তারিখ, কোন মাস, এমনকি আজ তার জন্মদিন কিনা তাও নয়। একটা ঘরের মধ্যে বন্দি জীবন, যেখানে শুধু নিস্তব্ধতা আর আত্মার চিৎকার ভেসে বেড়ায়। তার মুখে শব্দ নেই, চোখে জল নেই, কিন্তু অন্তরের প্রতিটা কোণে কষ্ট যেন চুপচাপ রক্ত ছড়ায়। তার চলাফেরা এখন নিয়ন্ত্রণের মতো। ঘুম থেকে উঠে খাবার খায়, মেডিসিন নেয়, সব কিছু গার্ডদের তত্ত্বাবধানে, নির্দিষ্ট সময়ের মধ্যে। আর আছে ভিড়ের বিষাক্ত ছোঁয়া। সে নিজেও জানে না সে এখনও কেন বেঁচে আছে। তার চোখের সামনে সবসময় তার বাবার মুখ ভেসে ওঠে। মায়ের কান্না মনে পড়ে। আবির ভাই, আদ্রিয়ান ভাই, জান্নাত ভাবি আর সাফা। সাফা তার চারপাশে থাকে সব সময়। সে ঠিক দেখতে পায় তাকে। সাদা রঙের একটা জামা পরে হাসি মুখে দাঁড়িয়ে থাকে। তার সাথে কথা বলে সব সময়। ইস্যু, তুই ভেঙে পড়বি না, আমি তোকে কিছু হতে দিব না, বুঝলি? এই শব্দগুলো বারবার বাজে তার মাথায়। ঈশা একা একা কথা বলে সাফার সঙ্গে। মাঝে মধ্যে চুপচাপ বসে থাকে। সাফা শুধু একটা কথাই বারবার বলে, ভেঙে পড়িস না ইস্যু, ধৈর্য ধর। দেখিস একদিন ঠিক তুই এই জায়গা থেকে বের হতে পারবি। ততদিন একটু ধৈর্য ধর। মরার কথা মাথায় আনিস না। আমার কাছে অন্য কোনো রাস্তা ছিল না, কিন্তু তোকে এভাবে ভেঙে পড়লে চলবে না। তোকে লড়াই করতে হবে, মুক্তি পেতে হবে। ঈশা চুপচাপ শোনে। আবার সাফা হারিয়ে যায়। ঈশা তাকে খুঁজে। তারপর সেই কাঁদা, একা একা, ঘুমের মধ্যে কেঁপে ওঠা, আচমকা উঠে পড়া আর দরজার দিকে তাকিয়ে থাকা, যেন কেউ তাকে নিতে আসবে, কেউ তাকে বলবে চলো এসো, বাড়ি যাই। কিন্তু কেউ আসে না। উত্তেজনা ছড়ানো এক অদ্ভুত চাপা পরিবেশ।
আন্ডারওয়ার্ল্ডের সবচেয়ে বড় মাফিয়া বস আজ এক গুরুত্বপূর্ণ মিটিংয়ে বসেছে। এই সভায় হাজির তার সব শীর্ষ সহযোগী। ড্রাগ ট্রান্সপোর্ট, অস্ত্র সরবরাহ, আন্তর্জাতিক নেটওয়ার্ক সবকিছু নিয়ে আজ সিদ্ধান্ত হবে। বসা আছে চারপাশে কার্পেটে স্যুট পরা হেভি ওয়েট সব মাফিয়া প্রতিনিধি। সবার মধ্যমণি হয়ে টেবিলে হেড চেয়ারে বসে আছে রাজবীর আলভারেজ। তার চোখে চিরচেনা শীতল দৃষ্টি, ঠোঁটে কোণে হাসি নেই। কালো রঙের স্যুট, খোলা গলার মাঝে হালকা সোনালি চেন, রোলেক্স ঘড়ি হাতে। তার শরীরের গঠন এমন যেন কালো পোশাকে আগুনের ছায়া। শ্যামবর্ণের গায়ের রঙের সূর্যের আলো পড়লে যেন আগুন ঝরে চোখ থেকে। তীক্ষ্ণ চোয়াল, গভীর চোখ আর নিখুঁত চোখের ব্যাকব্রাশ। বীর যেন একটা জ্বলন্ত শাসন। এইখানে তার উপরে কথা বলার কেউ নেই। এ গোটা মেক্সিকো শহরের বাদশা সে যেমন ধ্বংস করে তেমনি সৃষ্টি করে ভয়। ডিয়েগো কিছু গুরুত্বপূর্ণ রিপোর্ট বের করে সামনে রাখে। নিকো পরবর্তী অস্ত্র চালানের শিডিউল বুঝিয়ে দিচ্ছে ম্যাপে। সবাই নিজেদের মতো করে কথা বলছে, বিশ্লেষণ করছে, কিন্তু বীর চুপ। তার চোখের দৃষ্টি যদিও সামনে, কিন্তু মন যেন কোথাও আটকে আছে। প্রায় 10 মিনিট যাবৎ সে কোনো কথা বলেনি। তার আঙুল রেস্টলেস ভাবে টেবিলের উপর টুকটুক করছে। হঠাৎ বীর সোজা হয়ে উঠে দাঁড়ায়। তার চোখ ঝলসে উঠছে, যেন ভেতরে কিছু একটা আগুন দাউ দাউ করে জ্বলছে। বীর গম্ভীর গলায় বলে, ডিয়েগো, নিকো, তোমরা বাকিটা সামলাও, আমি আসছি। কেউ তাকে কোনো প্রশ্ন করার সাহস পায় না। তারপর কোনো উত্তর না দিয়ে বীর গটগট করে বেরিয়ে যায় রুম থেকে। চুপচাপ চোখে সবাই তার চলে যাওয়া দেখে। সবার মনে একটাই প্রশ্ন, বস কাজ ফেলে কিসের পেছনে ছুটছে? কেন এই ভয়ঙ্কর মানুষ এতটা অস্থির? বীরের রাগী কঠোর মুখে যেন অদ্ভুত এক দুর্বলতা। সে নিজের ল্যাম্বরগিনির দরজা খুলে উঠে পড়ে, ড্রাইভার নায়নার সাথে। তার হাতের পেশি শক্ত করে স্টিয়ারিং ধরে রেখেছে। মিনিটে মিনিটে গতি বাড়াচ্ছে, গতিটা গর্জে উঠছে রাস্তায়। তার চোখ তীব্র, কিন্তু মনের ভেতরে চলছে এক যুদ্ধ। সে জানে না কেন, কিন্তু আজ তাকে প্রাসাদে ফিরতেই হবে। গত 2 দিন কাজের জন্যই ফেরা হয়নি তার প্রাসাদে। তবে আজকের দিনটা আলাদা। কেন জানে না, আজ তার মন বারবার টানছে তাকে। নিঃশব্দ প্রাসাদের ভেতরে এক অদৃশ্য প্রস্তুতি চলছিল। ঈশা জানে না আজকের দিনটা কি। সে তো ভেবেই নিয়েছে ভিড় আসবে, হয়তো তার জন্যই এই প্রস্তুতি। কিন্তু মহিলা গার্ডদের চোখে মুখে ছিল এক অদ্ভুত গুরুত্ব। তার মধ্যে সবচেয়ে অভিজ্ঞ মারিয়া এলেনা নিজ হাতে ঈশাকে সাজিয়ে দেন। একটা গাঢ় কমলা রঙের শাড়ি, যেটা সূর্যের আলোয় ও সন্ধ্যার আগুন দুটোর রঙেই ধারণ করে। বেছে নেওয়া হয় ঈশার জন্য। শাড়ির সাথে মানানসই একটি ফুল স্লিভ ব্লাউজ, পেছনে ফিতার মতো বাঁধা, যেটা তার পিঠের সূক্ষ্ম সৌন্দর্যকে সূচনা মাত্র প্রকাশ করে, তবুও সম্ভ্রমের এক সীমারেখা বজায় রাখে। মারিয়া এলেনা সুন্দর করে ঈশাকে শাড়িটা পরিয়ে দেন। আঁচলটা কোমরের হাতে জড়িয়ে সামনে এনে গুছিয়ে দেন। চোখে সম্মান, মুখে অদ্ভুত এক গম্ভীর্য। এরপর তার চুল, হাঁটু ছুঁই ছুঁই লম্বা, ঘন চুলগুলোকে সামনে শিথির ভাগ করে 2টি অংশ কপালে ছুঁয়ে নেমে আসে দুপাশে। আর পেছনে নিখুঁতভাবে একে একে জড়িয়ে বাঁধা হয় গোলাপের মতো এক খোঁপায়। মুখে হালকা মেকআপ, গাল ছুঁয়ে যাওয়া হালকা ব্লাশ, চোখে কাজল, আর ঠোঁটে নুড কালারের লিপস্টিক। কোনো অতিরিক্ত সাজ নেই, তবুও তাকে দেখে মনে হয় এই পৃথিবীর বুঝি তার রূপকে ধারণ করার জন্য যথেষ্ট নয়। বাংলাদেশে থাকা ঈশায়া আর আজকের ঈশায়ের মধ্যে যেন আলাদা একটা আভিজাত্য গড়ে উঠেছে। সব একত্রে মিশে এক মায়াবতী সৃষ্টি করেছে, একটা পরিণত সৌন্দর্য। ঈশা জানে না সে আসছে। এই সাজানো, এই আয়োজন, এমনটা আগে বহুবার ঘটেছে। এইসব প্রস্তুতির অর্থ সে বুঝে গেছে। আজ আবার নিজেকে বিলিয়ে দিতে হবে। কোনো প্রতিরোধ নেই, কোনো প্রত্যাখ্যান নেই, শুধু নিঃশব্দে নিজের অস্তিত্বকে জমা রাখতে হবে এক মাফিয়া বসের করুণায়। অন্ধকার চিরে এক গাঢ় লাল কালার কার গড়ছে উঠে প্রাসাদের সামনে থামে। দরজা খুলে বেরিয়ে আসে মাফিয়া বস রাজবীর আলভারেজ। তীক্ষ্ণ মুখাবয়ব, গভীর চোখ, ক্লান্ত কিন্তু স্থির পায়ে হেঁটে আসছে সে।
শার্টের উপরের দিকে দুইটা বোতাম খোলা, উন্মুক্ত বুকে ক্লান্তির রেখা, চোখ ঘুমহীন। সে দ্রুত পায়ে হেঁটে ভেতরে প্রবেশ করে। সব কিছুর উপেক্ষা করে সে শুধু একটি রুমের দিকে ছুটে চলে। সময় নেই তার, যেতে হবে তাকে। সামনে বড় একটা উদ্দেশ্য হাসিল করতে হবে তাকে। বীর এগিয়ে যায়, যেখানে অপেক্ষা করছে এক মায়াবতী, যাকে তার মনে কখন যেন অজান্তেই গাঁথা হয়ে গেছে। রুমের ভেতরে বসে আছে ঈশা। রুমটা বড়, রাজকীয়। ঝাড়বাতির আলো পড়ে তার শাড়ির ওপর, যেটা তাকে ঠিক যেন কারাগারের ভেতর বন্দি কোনো রাজকন্যার মতো দেখাচ্ছে। বীর দরজা ঠাস করে খুলে ভিতরে ঢুকে। তার পায়ের শব্দে ঈশার বুক ধক করে ওঠে, তবে সে মাথা তোলে না, শুধু নিজ চোখে তার অবস্থান বোঝার চেষ্টা করে। বীর থেমে যায়, তার চোখ স্থির হয়ে পড়ে ঈশার উপর। কমলা রঙের শাড়ি, বাঁকানো শরীরের কোমল রেখা, চুলের খোপা, হালকা লিপস্টিক। এই রূপে কখনো দেখেনি বীর তাকে। আজকে যেন ভিন্ন লাগছে। সব কিছু মিলিয়ে এক অপার্থিব সৌন্দর্য তার মাঝে দাঁড়িয়ে আছে। এক মুহূর্তের জন্য ভুলে যায় সে কে। তার চোখে একজন নারীর অসীম সৌন্দর্য ধরা পড়েছে। তার চোখে জ্বলে ওঠে রাগে নয়, বরং বয়ে যায় নদীর মতো এক শান্ত স্রোত। রুমের নিস্তব্ধতা কেটে যায় বীর ভারী ভারী পায়ের শব্দে। সে ধীরে ধীরে এগিয়ে আসে, তার চোখ যেন আটকে আছে একটাই জায়গায়, ঈশা। সেই কমলা গাঢ় রঙা শাড়ি, খোপা করা চুল, শান্ত মুখ। বীর এক ধাপ এগিয়ে আসে, থেমে যায়। তার চোখে ভেসে ওঠে এক ধরনের শিহরণ। এই সৌন্দর্যটিকে না ছুঁয়ে থাকতে পারে না সে। এই মেয়েটা দূরে থাকলে বড্ড পুরায় তাকে। কিছুতেই কাজে মন বসাতে পারে না সে। বীর হাতের ইশারায় ঈশাকে কাছে ডাকে। ঈশা উঠে দাঁড়ায়, এগিয়ে আসে। বীর একটা নিঃশব্দ শ্বাস ছাড়ে, তারপর ধীরে ধীরে হাত বাড়ায়। তার আঙুল এসে থামে ঈশার গালে। ঠান্ডা কোমল স্পর্শ পেলে কেঁপে ওঠে ঈশার ভেতরের অস্তিত্ব। ঈশার মুখটা নিজের দিকে ঘুরিয়ে নেয় সে, চোখে চোখ রাখে, তীব্র, গভীর, সংবেদনশীল এক দৃষ্টিতে। তারপর এক বিন্দু সময় নষ্ট না করে ঈশার ঠোঁটে ঠোঁট ছোঁয়ায়। এক নীরব গভীর শিহরণ জাগানো চুম্বন। ঈশা খুব কাছ থেকে কানের কাছে ফিসফিস করে বলে, হ্যাপি বার্থডে মাই লিটল হার্ট। বলে আবারও শব্দ করে চুমু খায় ঈশার ঠোঁটের উপর তিলটাতে। এক মুহূর্তের সময় যেন স্থির হয়ে যায়। ঈশা অবাক হয়, তার চোখে বিস্ময়। মনে একটাই প্রশ্ন, আজ আমার জন্মদিন? আজ কত তারিখ? আমি এখানে এসেছি কতদিন হলো? এই লোকটা জানে কিভাবে? তার চোখে এক মুহূর্তে বিভ্রান্তি, মুখে অবাক ভাব। বীর কিন্তু তাকিয়ে আছে, চোখে প্রেমের ঘোর। তার ঠোঁট আবারও নড়ে। ইউ লুক সো প্রিটি। অনেক সুন্দর লাগছে তোমাকে। শব্দ দুটো ছিল নিঃশ্বাসের মতো মৃদু, কিন্তু ঈশার শরীরের ভেতরে বজ্রের মতো নেমে আসে। কথা বলতে পারে না সে, চুপচাপ তাকিয়ে থাকে বীরের দিকে। বীর ব্যাগ থেকে একটা কালো ভেলভেট কভার করা ছোট বক্স বের করে। তারপর সেটা খুলে ঈশার হাতে দুটো মোটা সোনার ভারী বালা পরিয়ে দেয়। বালাগুলো ছিল উজ্জ্বল, সূক্ষ্ম, কারুকার্যমণ্ডিত, যেন ঈশার গায়ে ঠিক করে ওঠা সোনালি দীপ্তির মতোই মিলেমিশে যায়। বীর আরও একটা ছোট্ট বক্স বের করে, তার ভেতর থেকে বের করে একটি হীরার রিং। বীর ধীরে ধীরে ঈশার হাতে তুলে ধরে। তার ছোট কোমল কাঁপতে থাকা আঙুলে রিংটা পরিয়ে দেয়। তারপর ঈশার হাতের পৃষ্ঠে চুমু খায়, একটা দীর্ঘ স্থির চুমু, যেটাতে কামনা নয়, ছিল এক ধরনের প্রতিশ্রুতি। চারপাশটা তখন একেবারে রূপকথার মতো সাজানো। আলো নরম, চারদিক হালকা কমলা ও সোনালি বাতিতে ছলমল করছে। দেওয়ালে ফ্লাওয়ার লাইট, নরম ইনস্ট্রুমেন্টাল গানের সুর বাজছে। সুগন্ধি মোমবাতির গন্ধ ছড়িয়ে আছে বাতাসে। সেই পরিবেশে ঈশা ছিল এক রাজ্যহারা রানী, আর বীর ছিল রাজা। একজন গার্ড এসে একটা কেক এনে রুমে রেখে তারপর আবার বেরিয়ে যায়। কালো আর সোনালি রঙের ছোঁয়ায় সাজানো সেই কেক যেন এক রাজকীয় উদযাপন প্রতীক। কেকের উপর লেখা, ফর দ্য কুইন অফ মাই ডার্কনেস। রুমে মোহময় আলো,
নরম সঙ্গীত আর সুগন্ধি ফুলে ভরা এক স্নিগ্ধ পরিবেশ। ভীর নিজ হাতে কেকের পাশ থেকে একটি চকচকে ছুরি তুলে নেয়। তার চোখে যেন এক ধরনের উন্মাদ প্রশান্তি। ভীর ঈশার হাত ধরে টেনে তাকে কোনো প্রশ্ন ছাড়াই নিজের উরুর উপর বসিয়ে নেয়। জোরে না, তবে এমন এক দখলদারি আদরে যাতে স্পষ্ট তার নিয়ন্ত্রণ। কেকটা কাটো, গভীর গম্ভীর কণ্ঠে বলে।